একদম ঠিক দেখেছো। মাত্র যে 12টা বা 10টা প্রশ্ন আজকে তোমাদের করব, এই মাত্র 10 থেকে 12টা প্রশ্নের মধ্যেই তোমরা বুঝতে পেরে যাবে যে তোমাদের এমএটা করা উচিত কিনা, তোমরা এমএটা কতটা কমপ্লিট করতে পারছো, এর জন্য তোমরা তৈরি কিনা। এই 10টা বা 12টা প্রশ্ন ম্যাক্সিমাম, এই কটা কোশ্চেন্সই তোমরা তোমাদের কিন্তু আজকে বুঝতে পেরে যাচ্ছ যে তোমরা যে এমএ করবে বলছো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর, বহুজন আছো যারা এমএ কোর্সটা করতে চাইছো, পোস্ট গ্র্যাজুয়েট যে কোর্স করবে, আগে এই 10 থেকে 12টা প্রশ্নর ভালো করে উত্তর দাও কমেন্ট বক্সে। ইউটিউবে সর্বপ্রথম এরকম ভিডিও আপলোড হচ্ছে যে প্রত্যেক স্টুডেন্টস যারা মানসিক দিক থেকে রেডি হয়ে গেছে, সে অনার্স হোক বা পাস হোক, প্রত্যেক স্টুডেন্টস যারা রেডি হয়ে গেছে যে এবার আমি পোস্ট গ্র্যাজুয়েট করব, আমার ডিগ্রিকে একটু হাইয়ার করব, আবার ডিগ্রি করব, তো প্রত্যেক সেই স্টুডেন্টসদের জন্য একদম পরিষ্কার করে বলে দিচ্ছি, সে যে কোনো ইউনিভার্সিটির হোক না কেন, এটা প্রত্যেক সেই স্টুডেন্টসদের জন্য আজকের এই ভিডিওটা প্রচুর মূল্যবান হতে চলেছে। 10 থেকে 12টা প্রশ্ন, চলো শুরু করি। দেখে নিই একটা প্রশ্নের উত্তর তোমরা কিভাবে দিচ্ছ। তোমরা তোমাদের পরিস্থিতি অনুযায়ী কিন্তু সেই উত্তরগুলো কমেন্ট বক্সে পুরো ভরিয়ে দাও। ওকে, চলো দেখে নিই কে কোথা থেকে অ্যান্সার দিচ্ছ, তোমার নাম কি এবং তার উত্তর, এই তিনটে জিনিস থাকতে হবে কমেন্টে, তবেই আমি বুঝতে পারবো যে তোমরা এম এর জন্য মেন্টালি দিক থেকে কতটা তৈরি। তারপরে আমি তোমাদের এবার একটা কথা শেষে বলবো, একদম শেষ পর্যন্ত অপেক্ষা করো সেই কথাটার জন্য। চলো দেখে নিই সেই 10 থেকে 12টা প্রশ্ন কি কি রয়েছে। চলে এসেছি। এই যে ভিডিওটা অবশ্যই ইউটিউবে সর্বপ্রথম আমি আপলোড করছি এবং আমি একটু অন্যরকম। এমএ করার নানান রকম গাইডলাইন আছে, রুলস রেগুলেশন আছে, খরচাপাতি আছে, সবকিছু আছে, সবকিছু তোমাদের ডিটেলসে অবশ্যই বলবো। সবকিছু বলবো, সিলেবাস বলবো, কোন সাবজেক্ট সহজ, কোন সাবজেক্ট নেবে, কোনটা নেবে না, কেন নেবে না, সব বলবো। কিন্তু তার আগে আমি তোমাদেরকে মেন্টাল দিক থেকে কতটা তোমরা তৈরি সেটা দেখতে চাইছি। ওকে, মানে তোমরা মানসিক দিক থেকে কতটা শক্ত, কতটা তোমরা তৈরি। প্রথম প্রশ্ন ভালো করে শুনবে, প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, এমএ করবে, পোস্ট গ্রাজুয়েট করবে, তাই তো? প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি কেন করব, এই লক্ষ্যটাকে স্থির করেছো? কমেন্টে লিখবে আমি এমএ কেন করব, এই লক্ষ্যটা তুমি কি স্থির করেছো? দেখো, এমএ যখন আমরা করি বেসিক্যালি খুব খুব জোর হলে আমি মনে করি বেসিক্যালি দুটো কোশ্চেন্স রয়েছে বা দুটো অ্যান্সার, যে আমি কেন করব। এক হচ্ছে আমাদের বন্ধুরা এগিয়ে যাচ্ছে তাই আমি এগিয়ে যাচ্ছি, খুব ভালো সিদ্ধান্ত। নচেত আরেকটা আছে যে আমি এটা নিজের সিদ্ধান্তে নিয়েছি যে আমি আমার ডিগ্রিকে আরেকটু আপার করব। এই হচ্ছে দুটো অ্যান্সার, কিন্তু আমি তোমাদের অ্যান্সারটা জানতে চাইছি। আমার সঙ্গে কার কার মিলছে তোমরা সেটাও লিখতে পারো যে হ্যাঁ স্যার আপনার সঙ্গে মিললো, বা স্যার আমি আমার নিজস্ব একটা ওপিনিয়ন দিতে চাইছি, সেটা কমেন্টে দেখবো। প্রথম কোশ্চেন কি ছিল, তুমি কেন এমএ করবে, তুমি কেন পোস্ট গ্র্যাজুয়েটে অ্যাডমিশন নিতে চাইছো, সেই লক্ষ্যটাকে স্থির করো। প্রথমে তার উত্তরটা কমেন্টে জানাও। 1 নম্বর প্রশ্ন হয়ে গেল। 2 নম্বর যে প্রশ্ন আছে সেটা হচ্ছে যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটু স্ট্রং হচ্ছে, তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অর্থাৎ তোমাদের পারিবারিক আর্থিক দিকটা কতটা স্ট্রং, এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা কেউ আলোচনা করে না, কারোর এইসব নিয়ে যায় আসে না, কেউ এইসব নিয়ে আলোচনা করে না। অনেক অনেক স্টুডেন্টস রয়েছে যাদের অনেক ইচ্ছা আছে পড়াশোনা নিয়ে অনেকটা দূর এগিয়ে যাওয়ার, কিন্তু আর্থিক দিক থেকে দুর্বলতার জন্য তারা কিন্তু গ্র্যাজুয়েশন তো যা হোক করে নেয়, কিন্তু পোস্ট গ্র্যাজুয়েটটা কমপ্লিট করতে পারে না। কমপ্লিট তো দূরের কথা, অ্যাডমিশন নেওয়ার কথাও ভাবতে পারে না। তাই তুমি তোমার পরিবার কতটা আর্থিক দিক থেকে সবল, সেটা কিন্তু তুমি জাস্ট হ্যাঁ না এইটুকুর মাধ্যমে জানাবে, কারণ এটা যেহেতু একটা ব্যক্তিগত জিনিস, তো তাই খুব ডিটেলস দেওয়ার দরকার নেই, হ্যাঁ বা না, জাস্ট তুমি তোমার মতন ওপিনিয়নটা দেবে। এটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর্থিক দিক থেকে স্ট্রং তোমাকে খুব একটা না হলো মিনিমাম স্ট্রং তোমাকে হতেই হচ্ছে। ওকে, এরপরে চলে যাচ্ছি যে 3 নম্বর যে প্রশ্ন, যে মাঝ পথে ছেড়ে দেবো, মানে ভালো করে বুঝবে কিন্তু, মানে এটা কিন্তু ওই গ্র্যাজুয়েশনের মতো নয় যে প্রথমে তোমাদের 1200 টাকা লাগলো বা 2000 টাকা লাগলো, এরকম কিন্তু নয়।
বারবার বলে দিচ্ছি যে আমি গ্র্যাজুয়েশন পর যখন এমএটা ভর্তি হব, আমি তো মানসিক দিক থেকে কিছু ঠিক মানে স্থির করিনি। বন্ধুদের আমি সঙ্গে অ্যাডমিশন নিয়ে নিলাম, খুব ভালো কথা, কিন্তু সবার হালত এক হয় না, সবার মেন্টালি কন্ডিশন এক হয় না। মাঝ পথে করতে করতে ছেড়ে দেবো এই ভাবনা চিন্তা তোমার আসবে না তো? এই হচ্ছে 3 নম্বর প্রশ্ন, ইম্পর্টেন্ট। কারণ তোমার ফিটা কিন্তু ডিস্টেন্সে যদি পড়াশোনা করো, মানে অর্থাৎ ডিস্টেন্স মানে কি, দেখা গেল তুমি পাশে পড়ছো, অনার্সটা তো রেগুলার পেয়ে যাবে, কিন্তু অনেক অনার্স ছাত্রছাত্রী আছে যারা কিন্তু কোথায় চলে আসে, ডিস্টেন্সে করে। অনেক আছে, কেউ কেউ ওপেন থেকে করে, তুমি ওপেন করো বা ডিস্টেন্স করো, ভালো করে শুনবে। প্রথমে কিন্তু তোমাকে একটা মিনিমাম বা ম্যাক্সিমাম মোটা টাকা প্রথমে তোমাদের দিতে হচ্ছে, যেটা গ্র্যাজুয়েশনে ভর্তির থেকেও ডবলের থেকেও তার থেকেও ডবল। ভালো করে বুঝতে পারছো কি জানি না, কিন্তু তোমাদের প্রথমে একটা মোটা টাকা দিতে হচ্ছে। যদি তোমরা কলেজ বা অর্থাৎ ইউনিভার্সিটির আন্ডারে ডিস্টেন্স থেকে পড়তে চাইছো বা রেগুলার, তোমাদের প্রথমেই একটা বছরে কিন্তু মাইনে নিয়ে নেবে, একটা বছরের ফি প্রথমেই নিয়ে নেবে। তাই মাথাটাকে প্রথমেই আগে ক্লিয়ার করে নাও যে আমি এমএ যদি অ্যাডমিশন নিলাম তো আমি ক্লিয়ার করেই ছাড়বো, এটা যেন মাথা থাকে। ওকে, তারপরে 4 নম্বর প্রশ্ন, যে বইপত্র। এবার তুমি অ্যাডমিশন নিলে, বইপত্র হয়তো কলেজ থেকে পেয়ে যাচ্ছ, কতটা কি পাবে জানা নেই, বা হয়তো তুমি টোটালটাই পাচ্ছ, কিন্তু সেখানকার বইগুলো রেফারেন্সেবল বই নয়, শুধু টেক্সট বই, শুধু পড়তে হচ্ছে। কতটা আর পড়াশোনা করে কে, কতটা এখনকার সময় বই পড়বে, মোটা মোটা বই কতটা তুমি উদ্ধার করতে পারছো? তাই তোমাকে জানতে হবে যে বইয়ের খরচার একটা ব্যাপার রয়েছে, সেই খরচা কোথাও হয়তো যদি জানতে পারো, কিনতে জানলে কিন্তু কম খরচার মধ্যে কেনা যায়। যদি তুমি কিনতে জানো, তোমাকে এইটা জানতে হবে, আমি সেটাও তোমাদের বলে দেবো। কিন্তু তোমাদের ওই জন্য বললাম, ওটা একটা অর্থের ব্যাপার রয়েছে, তাই বই কেনাকানির একটা ব্যাপার রয়েছে, সেইখানটা তোমাদের একটু বুঝে নিতে হবে। যারা পড়াশোনা করবে তারা হয়তো টিচার নিচ্ছ, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তোমার নিজের কাছে কিছু থাকতে হবে, যেটা তোমাকে তোমার দমে কিনতে হবে, কেউ কিনে দিচ্ছে না। তাই ওইখানে বইপত্রে কিন্তু একটা খরচা রয়েছে, খাতাপত্রে একটা খরচা রয়েছে, সেটাও মিনিমাম বা ম্যাক্সিমাম, কিন্তু তোমাকে বুঝতে হবে এটা এমএ, এটা পোস্ট গ্রাজুয়েট, এখানে কিন্তু ওই চটি বই হয় না। তাই এখানে কিন্তু মাথায় রাখবে, একটু বুদ্ধি করে যদি তুমি কিনতে পারো, বই আছে, কম খরচারই বই আছে, কিনতে জানতে হবে। ওকে, আর যদি না হয়, অনেক স্টুডেন্ট কি করে জানে না, যার ফলে কিন্তু দামি দামি বইগুলো কিনে নিল, পড়তেও পারবে না, গাদা গুচ্ছের সেখানে পাতা, মোটা মোটা বই, সেখানে কিন্তু অনেক স্টুডেন্টের অসুবিধা হয়। তাই কিনতে জানতে হবে, না কিনতে জানলে কিন্তু অনেক একটা পয়সার ব্যাপার চলে আসছে বইপত্রের দিক থেকে। তো এই দিক থেকে কি তুমি রেডি? এইটা হচ্ছে তোমাদের 4র্থ প্রশ্ন। তারপরে প্রশ্ন হচ্ছে, আমি কিন্তু একটু আমার মতন করে করেছি, আমি নিজেকে মনে করছি যে আমি তোমাদের মানে আমি হয়তো পোস্ট গ্রাজুয়েট করবো, এরকম ভেবে কোর্সেসগুলো করেছি, জানি না কতটা ঠিকঠাক করতে পারছি, কিন্তু খুব ভেবে চিন্তে আমি এগুলো করেছি। তারপরে 5 নম্বর, সিলেবাস। তোমরা এমএতে ভর্তি হচ্ছ, পোস্ট গ্রাজুয়েট করবে, সিলেবাস কিন্তু ভালোই মানে জটিল, সিলেবাস কিন্তু একটু বেশি থাকে, এম এর সিলেবাস গ্র্যাজুয়েশনের থেকে একটু বেশি থাকে। তাই সিলেবাসটা একটু তোমাদের ভালো করে করতে হবে, সেখানে এমন কিছু চাপ নেই, কিন্তু যেহেতু একটা বছর টাইম পাচ্ছ, তাই মাথায় রাখবে যে সিলেবাস একটা বছর থাকবে এবং সিলেবাস বেশি থাকবে অবশ্যই গ্র্যাজুয়েশনের থেকে। কিন্তু আমি সেটা কভার করতে পারবো তো, সিলেবাস আমি করতে পারবো তো? হ্যাঁ, আমি করতে পারবো। একদম যদি ক্লিয়ার থাকো, তাহলে চোখ বন্ধ করে তুমি পোস্ট গ্রাজুয়েটে অ্যাডমিশন নিচ্ছ, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো 6 নম্বর যে কোশ্চেনটা, সব থেকে বড় প্রশ্ন হচ্ছে 45% নাম্বার তোমাদের পাসিং মার্ক, 45% নাম্বার তোমাদের পেতে হচ্ছে। এই 45% নাম্বার বা যেটা হয়তো 35 করেছে, অতটা আইডিয়া নেই, কিন্তু 45টা তো একদম কনফার্ম। তো এই যে মার্কসটা আমি তোলার মতন একটা স্টুডেন্টস, আমি ভালো করে পড়বো এবং এই নাম্বারটা আমি তুলবই, এরকম মানসিকতা থাকলে তবেই তুমি অ্যাডমিশন নিচ্ছ। এরকম মানসিকতা আছে তো? 45% মার্কস, হ্যাঁ তুলে নেবো, কোনো চিন্তা নেই, আছে, তাহলে আরামসে অ্যাডমিশন নাও। তারপরে কি, সাবজেক্ট খুব ভেবে চিনতে নেবে অবশ্যই। যখন তুমি অ্যাডমিশন নেবে, তোমাকে সাবজেক্টটা ভেবে চিনতে নিতে হবে। হ্যাঁ, তুমি গ্র্যাজুয়েশনে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো, তুমি তার মধ্যে নিতে পারছো, কোনো অসুবিধা নেই, কিন্তু তবুও ধরো তুমি হয়তো দুটো বাঁচতে পারবে, দুটোর মধ্যে দেখে নিতে হবে যে কোন সাবজেক্টটা এর থেকেও সহজ।
তো সহজ সাবজেক্ট মানে বেছে নেওয়ার কিন্তু একটা কৌশল তোমাকে বানাতে হবে, একটা সহজ সাবজেক্ট তোমাকে নিতে হবে। সেই সাবজেক্টের থাকবে টোটাল 8টা পেপার, অর্থাৎ প্রথম বছরে 4টে পেপার, দ্বিতীয় বছরে 4টে পেপার, টোটাল 8টা পেপার নিয়ে তোমাকে কিন্তু এমএ কমপ্লিট করতে হচ্ছে। তাই মাথায় রাখবে যে হ্যাঁ আমি সাবজেক্টটাকে ঠিকঠাক করে বেছে নেবো, এইটা নিয়েই তো এগোতে হবে। তাই সাবজেক্টটা ঠিকঠাক করে বেছে নেওয়ার মতন এবিলিটি অবশ্যই তোমাকে কিন্তু তৈরি করতে হচ্ছে। তারপরে কি করছো, নেক্সট হচ্ছে সাবজেক্ট ওয়াইজ সিলেবাস। ওই যে বললাম সাবজেক্টটা ঠিকঠাক বাছতে হবে, কারণ সিলেবাস কোনো সাবজেক্টের বেশি, কোনো সাবজেক্ট ওয়াইজ কম থাকে, কোনো সাবজেক্ট ওয়াইজ সরল থাকে, কোনো সাবজেক্ট ওয়াইজ জটিল থাকে। দেখো যদি ইতিহাস নেওয়া হয় তাহলে ইতিহাস আমাদের কাছে নতুন কিছু নয়, ক্লাস 5-6 থেকে পড়ে আসছি, সেইগুলি ঘুরে ফিরে আসে, গ্রাজুয়েশন করেছে ওটাও ঘুরে ফিরেই আসবে। তো ওই জন্য ইতিহাস একটা খুব সহজ। বাংলাটাও সহজ, কিন্তু বাংলা ইতিহাসের সিলেবাসের মধ্যে বাংলা সিলেবাসটা একটু জটিল, মানে এই জন্য বলছি কঠিন কিছু না, জটিল। তুমি জাস্ট নিজের মতন কভার করতে পারলে, কৌশল হিসেবে পড়তে পারলেই কোনো অসুবিধা নেই। তো এই দিক থেকে তোমাদের ঠিক হতে হবে যে আমি যে সাবজেক্ট দেবো আমাকে দেখে নিতে হবে যে সিলেবাসটার ব্যাপারটা কি রয়েছে, একটু ওখানটা বুঝে নিতে হবে, তারপরে তুমি চুজ করবে। কিন্তু তারপরে কি করছো দেখো, এবার এই যে কোশ্চেনটা তোমাদের আমি নিজে তৈরি করেছি সেটা হচ্ছে যে বুক নোট, মানে বুক যে সাবজেক্ট বেছে নেবে খুব ভেবেচিন্তে তো বাছছই, তারপরে সেই বুক মার্কেটে অ্যাভেলেবেল কিনা সেটা দেখতে হবে। এটা কিন্তু একটা বড় পয়েন্ট, কারণ তোমার কাছে নিজস্ব কিছু না থাকলে সেখানে তো অবশ্যই একটা অসুবিধা রয়েছে, তাই না? তারপরে দেখো তোমাদের 10 নম্বর যেটা আছে, যদি ঘরে পড়তে চাও, দেখা গেল টিউশন নিলাম না, আমি প্রাইভেট নেব না, ঘরে পড়তে চাই, তাহলে এটা সব থেকে বড় রিস্ক। মানসিকতা তৈরি করছো তো যে আমি কোথাও না কোথাও টিউটর নেবো, যেখানে হোক টিউটর তোমাকে কিন্তু নিতেই হবে, কারণ টিউটর ছাড়া পড়াটা কোথাও একটা রিস্ক, এটা সবার দ্বারা সম্ভব হয় না। কিছু স্টুডেন্টস আছে উইদাউট টিউটর করে নিতে পারে, তারা চাপটা নিতে পারে, তারা সব সময় বইপত্র নিয়ে থাকে, কিন্তু দেখা গেল তোমার সেরকম সিচুয়েশন হয়তো হবে না, তাই সেখানে কিন্তু তোমাকে একটা টিউটর নিয়ে নিলে তোমার কিন্তু ইমেজ চিন্তা থাকবে না। ওকে, এটা কিন্তু মোস্ট ভাইটাল একটা পয়েন্ট যে তুমি এমএ তে অ্যাডমিশন নিচ্ছ, পোস্ট গ্রাজুয়েটে টিউটর একটা ভালো ভেবে চিন্তে তোমাকে নিয়ে নিতে হচ্ছে। এইগুলো কেউ তোমাকে বলবে না, কেউ কোনোদিন এইসব কথাগুলো ইউটিউবে বলেনি আর বলবেও না, প্রথম আমি বলছি। তোমরা জানো যে এসএন একাডেমি একটু অন্যরকম, তাই তোমাদের পরিষ্কার আগে থেকে এমএ তে ভর্তি হওয়ার আগে মানসিকতাকে তোমাদের কিন্তু নানান দিক থেকে আমি স্ট্রং করে দিচ্ছি। এরপরে কোশ্চেন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমরা অনার্স হও বা পাস হও, দুজনাই বা দুই পক্ষের স্টুডেন্টস কিন্তু তোমরা এমএটা করতে পারছো, একদম আরামসে করতে পারছো। দুই পক্ষের স্টুডেন্টসরাই এমএটা করতে পারছো, শুধু জাস্ট এই রেজাল্টটা বেরিয়ে যাক, রেজাল্টটা বেরোনোর পর যে নাম্বারটা আসবে সেই নাম্বারের ভিত্তিতে অ্যাডমিশন নিচ্ছ, কোনো অসুবিধা নেই। ভর্তি তোমরা সবাই হতে পারছো, যে এমএতে ভর্তি হতে পারলাম না এটা কখনোই হবে না, শুধু সাপ্লি না পেলেই হচ্ছে। পাস যদি ভালো করে যাচ্ছ, এমএতে তোমাদের অ্যাডমিশন নেওয়াটা কেউ আটকাতে পারছে না। তাই ভালো করে পরীক্ষা দিয়েছো তো, 6 সেমিস্টার ভালো পরীক্ষা হয়েছে, এইটা অবশ্যই কমেন্টে জানাচ্ছ। তারপরে চলে যাচ্ছে তোমাদের সাপ্লি, অবশ্যই এটা ভাইটাল পয়েন্ট, সাপ্লি কিন্তু তোমাদের এতেও রয়েছে, সাপ্লি কিন্তু এতেও রয়েছে। তাই এটা আমাকে বলো যে তোমাদের সাপ্লি আসবেই না, এইভাবে পড়াশোনা করবে তো? এই মানসিকতা তৈরি করে নিচ্ছে যে সাপ্লি আসবে না, কারণ গ্র্যাজুয়েশনে যে মানসিকতায় পড়েছিলাম আমি পোস্ট গ্র্যাজুয়েটে সেইভাবে সেই মানসিকতাতেই পড়াশোনা করব, একদম ভালো করে পড়বো, সে ধীরে সুস্থ হোক, তাড়াহুড়ো করে হোক, যেভাবে হোক আমি একটা আমার কৌশলে পড়াশোনা করব, টিউটর নিয়ে হোক, যেভাবে হোক আমি করব, কিন্তু উইদাউট সাপ্লি আমি এমএটাকে কমপ্লিট করব। এই মানসিকতাকেই তৈরি করেছো? তো আজকে যে কোশ্চেন্স গুলো বললাম সেই কোশ্চেন্স গুলোর মধ্যে যেখানটা যে প্রশ্নটা তোমার সঙ্গে জড়িয়ে আছে তার সেই কোশ্চেন্সটার অ্যান্সার তুমি তোমার মতন করে আমার আদরের ছাত্রছাত্রীরা কমেন্ট করো, কমেন্টে লিখে জানাও যে হ্যাঁ আজকে যা যা কথা বললাম সবকিছুর দিক থেকে তুমি অল ওভার হ্যাঁ কি না তৈরি, যে তুমি তৈরি কিনা, তুমি করতে পারছো কিনা। ওকে, এবার কিছু কিছু আছে আর্থিক দিক থেকে দুর্বল, তাদের স্কলারশিপের ব্যাপারটা কি আছে সেটা নিয়ে যদি জানতে চাও তাহলে কমেন্ট করো যে স্যার আমরা স্কলারশিপটা কেমন কি পাবো, সেটা নিয়ে একটা ভিডিও জানান, অবশ্যই ভিডিও দেবো। স্কলারশিপটা পেয়ে গেলে তো অনেক উপকারী হয়, কিন্তু পাবে কি পাবে না, কত পার্সেন্ট মার্কস থাকতে হচ্ছে, কারা পাবে কারা পাবে না, কত পাবে, কোন স্কলারশিপ আছে, সব ডিটেলস দিয়ে দেবো। তোমরা শুধু কমেন্টে লিখে জানাও যে স্যার এবার আমি কনফার্ম হলাম, আপনার কথা শুনে পুরো ক্লিয়ার হয়ে গেছি, এবার জাস্ট একটা স্কলারশিপ নিয়েও বলে দিন তাহলে ভালো হয়। আগে এই যে কথাগুলো বললাম তার প্রশ্নের উত্তরটা ভালো করে দিচ্ছ, ওইখানেই বুঝতে পারবো যে তোমরা এমএ করার জন্য কতটা তৈরি, কারণ তারপরে এমএ এবার সব ভিডিওগুলো আপলোড করব সেগুলো হয়তো ইউটিউবে প্রথমভাবেই ওইভাবেই আপলোড করব, পুরো ডিটেলসে আপলোড করব, একদম
পুরো ডিটেলস। ওকে, তো চলো ওই কথাটা পরে, আগে তোমাদের কমেন্টে পাওয়ারটা দেখতে যাচ্ছি যে তোমরা কতটা রেডি, কতটা রেডি। তারপরে অ্যাডমিশন প্রক্রিয়া কি হচ্ছে না হচ্ছে সব তোমাদের বলে দিচ্ছি। ওকে, চলো দেখে নি, কমেন্টে অপেক্ষা থাকলাম। আর অবশ্যই তোমাদের বারবার বলে দিচ্ছি, এই নাম্বারটায় কল করে নিচ্ছ, যতজন আছো বহুজনা কল করে নিয়েছে, এই নাম্বারটা কল করে নিচ্ছ। যদি তোমাদের টিউটর লাগে তাহলে সেখানে, অর্থাৎ SN একাডেমি অন্তর্গত এম এর পঠন পাঠন ক্লাস শুরু হচ্ছে। তোমরা জাস্ট এখন অ্যাডমিশন হবে, তারপর এগুলো হবে, কিন্তু এখন থেকে এই নাম্বারটা তোমরা কি করছো, ফোন করে নামটা নথিভুক্ত করে রাখতে পারবে, এটা তোমাদের উপরে। চলো বাদ দাও, আর কথা বাড়াচ্ছি না, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। একদম আরামসে স্থায়ী হয়ে মনকে শান্ত করে কমেন্টটাকে ভরিয়ে দাও, আমি দেখতে চাইছি। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।